রাস্তা কিন্তু খুব চড়াই রাস্তা, আর রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো। এই রাস্তা ধরে যদি বসুধারা ফলসের দিকে যান তবে কিন্তু অবশ্যই একটু ভাবনা চিন্তা করে তবেই যাবেন। প্রথম পর্ব পেরিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি পঞ্চম পর্বে। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত আমাদের ট্রেন জার্নি। দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েক ঘন্টায় আমাদের হরিদ্বার ঘোরার অভিজ্ঞতা। তৃতীয় পর্বে আপনাদের দেখিয়েছিলাম হরিদ্বার থেকে বদ্রীনাথ পর্যন্ত 310 কিলোমিটার যাত্রাপথের এক অনবদ্য অভিজ্ঞতা। সঙ্গে তুলে ধরেছিলাম পঞ্চপ্রয়াগ, ধারীদেবীর মন্দির ও যোশীমঠের নরসিংজির মন্দির দর্শনের এক অপূর্ব অভিজ্ঞতা। এছাড়াও সঙ্গে শেয়ার করেছিলাম যাত্রাপথ কেমন, কিভাবে যাবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, বদ্রীনাথ বা পঞ্চপ্রয়াগের কোথায় থাকবেন এবং গাড়ি ভাড়া সংক্রান্ত যাবতীয় তথ্য। আর গত পর্ব মানে চতুর্থ পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বদ্রীনাথ মন্দির দর্শনের অভিজ্ঞতা ও বদ্রীনাথ মন্দিরে পুজো বুকিং কিভাবে করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য। অবশেষে আজ প্রবেশ করেছি পঞ্চম পর্বে। এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো গাড়োয়াল পার্বত্য হিমালয়ের ছোট্ট সুন্দর গ্রাম, যা ভারতবর্ষের প্রথম গ্রাম হিসাবেও পরিচিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আপনাদের ঘুরে দেখাবো মানা গ্রাম, দ্য ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া, যা বদ্রীনাথ ধাম থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে পৌঁছাতে সময় লাগে ওই 13 মিনিট মতো। সমুদ্র পৃষ্ঠ থেকে 10,560 ফিট বা 3,219 মিটার উচ্চতায় অবস্থিত এই মানা গ্রামের জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী 1214, যার মধ্যে 731 জন পুরুষ ও 483 জন মহিলা। ছবির মতো সুন্দর এই মানা গ্রামেই রয়েছে ভারতের প্রথম চায়ের দোকান। নানা রকম পৌরাণিক কাহিনীতে সমৃদ্ধ এই মানা গ্রামের জনপ্রিয়তা কিন্তু কোনো অংশেই কম নয়। তাই বদ্রীনাথ ধাম দর্শনে আসা অনেক দর্শনার্থী কিন্তু ভিড় জমান এই মানা গ্রামে। এবার বলি কি দেখবেন এই মানা গ্রামে। গ্রাম তো আছেই, এছাড়া এই গ্রামেই রয়েছে ব্যাস গুফা ও গণেশ গুফা, যার সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকছে এই পর্বের মধ্যেই। এছাড়া দেখবেন অন্তঃসলীলা সরস্বতী নদী, ভীমশিলা ও সরস্বতী মন্দির, এবং সবচেয়ে আকর্ষণীয় যে দুটি জিনিস এই মানা গ্রামেই রয়েছে তা হলো স্বর্গারোহিণীর পথ ও সেই পথ বেয়ে 8 কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছানো বসুধরা ওয়াটারফলস। কেন আকর্ষণীয় তা জানতে হয়তো আপনাদের সকলেরই ইচ্ছে করছে। তার জন্য কোনো রকম স্কিপ না করে দেখতে হবে আজকের এই পর্বটি। তাহলে আর দেরি কিসের, যাতে ভুলে না যান শুরুতেই ভিডিওটি একটা লাইক দিন, ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে খুব শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিয়ে লিখে জানান কেমন লাগলো আজকের পর্ব। সব কিছু কমপ্লিট, চলুন এবার তাহলে শুরু করে ফেলি আজকের পর্ব। আজ আপনার 28 তারিখ মানে 28শে অক্টোবর 2024, বাংলার 11ই কার্তিক 1431 বঙ্গাব্দ। আর এই হচ্ছে আপনার বদ্রীনাথ হোটেল দেবলোক GMVN। চেক আউট করে বদ্রীনাথ থেকে রওনা হতে অতিবাহিত হয়েছিল বেশ কিছু সময়। হোটেল থেকে বেরিয়ে আরও একবার নীলকণ্ঠ পর্বতের দর্শন করে পার্কিংয়ে এসে গাড়ি ধরতে সময় লেগেছিল প্রায় 30 থেকে 40 মিনিট মতো। অবশেষে গাড়িতে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মিনিট 15-20 মধ্যেই পৌঁছে গেছিলাম আমাদের আজকের গন্তব্য মানা গ্রাম। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের প্রথম গ্রাম মানা ভিলেজে। আর এই মানা ভিলেজ আজ আমরা ঘুরে দেখব। দেখুন এখানে কত পর্যটক এসেছে, একবার ভিড়টা দেখুন। মানা গ্রাম হলো ভারতের উত্তরাখণ্ডের একটি মনোমুগ্ধকর গন্তব্য, যা তিব্বত সীমান্তের আগে শেষ ভারতীয় গ্রাম এবং বদ্রীনাথের আগে আপনার দেখা প্রথম গ্রাম হিসাবেও পরিচিত। ভারতের প্রথম গ্রাম হিসাবে পরিচিত মানা গ্রামটি বাণিজ্য এবং পৌরাণিক কাহিনী উভয়ের সাথেই জড়িত একটি সমৃদ্ধ ইতিহাস নিয়ে গর্ব করে। आपका डोली का रेट कितना है? डोली का रेट क्या है, कितना है? 1500 जाने के लिए ना आने के लिए? आना जाना दोनों। अच्छा 1500। ডুলি জিজ্ঞেস করলাম এখানে, মানে উপরে নিয়ে যেতে আর নিয়ে আসতে নেবে হচ্ছে আপনার 1500 করে।
মানে একবারে নিজে যে পার্কিং স্ট্যান্ড ওখানে নিয়ে গিয়ে আপনাদেরকে কিন্তু নামিয়ে দিয়ে আসবে। আর যেটা বলা হয়নি, যেখানে আমরা গাড়ি পার্ক করলাম তার জন্য কিন্তু মানা ভিলেজের যে এন্ট্রি পয়েন্ট সেখানে ঢোকার সময় কিন্তু 50 টাকা করে পার্কিং চার্জ নিল গাড়ির জন্য। মানা গ্রাম মানা গিরিপথ বা মানা পাস নামেও পরিচিত, কারণ 1962 সালের আগে এই মানা গ্রামই ছিল ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে পথ ধরে গম, যব এবং শিলালবণের মতো পণ্য তিব্বতে শিলালবণ, পোরাক্স, ভেড়া এবং পশমের সাথে বিনিময় করা হতো। তবে 1962 সালে ভারত চীন যুদ্ধের পর তিব্বতের সাথে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, যার ফলে গ্রামের বাণিজ্য ভিত্তিক অর্থনীতিতেও প্রভাব পড়ে। তবে পরবর্তীতে গ্রামটি সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। মানা ভটিয়া বা ভটিয়া উপজাতির আবাসস্থল মানা গ্রামের জনজাতিরা বর্তমানে পশমি পোশাক তৈরি এবং পর্যটকদের জন্য হোমস্টেতে নিযুক্ত, যা মানা জনপদে চলার সময় রাস্তার দুধারে লক্ষ্য করলেই বোঝা যায়। আর এই মানা ভিলেজে থাকার জন্য কিন্তু আপনার হোমস্টে রয়েছে, এই আমার বাঁদিকে রয়েছে এই যে হোমস্টেটি রয়েছে, এই হোমস্টের নাম্বার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই সামনে দেখুন রয়েছে বন্দে ভারত হোমস্টে। বন্দে ভারত ট্রেনের নাম তো শুনেছেন, এখানে রয়েছে বন্দে ভারত হোমস্টে। এছাড়া ভোজপত্র ক্যালিগ্রাফির ঐতিহ্য, যেখানে স্মারক হিসাবে বার্চের ছাল ব্যবহার করা হয়, তাও মানা গ্রামের এই জনজাতিদের একটি নতুন আয়ের উৎস হিসাবে আবির্ভূত হয়েছে। আর পৌরাণিক গুরুত্ব হিসাবে এই গ্রামকেই কিন্তু মহাভারতে বর্ণিত পঞ্চপাণ্ডবের স্বর্গযাত্রার সূচনা বিন্দু হিসাবে মনে করা হয়। পাহাড়ের যে কোনো চড়াইতে উঠতে গেলেই কিন্তু আপনাকে ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে, নইলেই কিন্তু হাঁপিয়ে পড়বেন, শরীরে কষ্ট হবে, পায়ের ওপর চাপ পড়বে, বুকের মধ্যে ধকপক করবে, নানান রকম সমস্যায় অ্যারাইজ করবে। তাই যখন পাহাড়ে, বলতে গেলে যে কোনো পাহাড়ে উঠবেন, খুব ধীরে সুস্থে একখানা গতি বজায় রেখে ওপরে উঠবেন। এখানে রয়েছে আপনার ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, গণেশ গুফা আর ব্যাস গুফা। এদিকে হচ্ছে আপনার ব্যাস গুফা আর গণেশ গুফা। আর এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, এটা হচ্ছে আপনার ভীমপুল, সরস্বতী ধাম আর হচ্ছে বসুধরা ফলস যাওয়ার রাস্তা। আমরা আগে যাবো হচ্ছে আপনার ভীমপুলের দিকে, মানে ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, ওদিকে আপনার রয়েছে বসুধরা ফলস, ওগুলাকে দেখে আসবো। তারপর ঢুকবো হচ্ছে গণেশ গুফা আর ব্যাস গুফার দিকে। আর এখানে কিন্তু আপনার প্রত্যেকটা বাড়ির গায়ে কিন্তু খুব সুন্দর করে ছবি আঁকা রয়েছে। এখন বাজে আপনার প্রায় 12টা। মানা ভিলেজে কিন্তু বেশ বলতে গেলে ভালো ভিড়, প্রচুর মানুষ এসছে এই শেষ সময় মানা ভিলেজ দর্শন করতে, কারণ 3 তারিখের পর চারধাম যাত্রা বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ এদিকে আসতে পারবে না। তাই জন্য কিন্তু মনে হয় প্রচুর ভিড়, ভালোই ভিড় আছে কিন্তু। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সরস্বতী নদীর সামনে, মানে সরস্বতী নদীর উৎপত্তি স্থল। এই গঙ্গা, যমুনা, সরস্বতী কিন্তু 3 বোন। গঙ্গা আর যমুনাকে আপনি ভারতবর্ষের যে কোনো স্থানে দেখতে পেলেও এই সরস্বতী যে নদী, সরস্বতী নদীকে কিন্তু একমাত্র এখানেই দেখতে পাবেন। এরপরে এই সরস্বতী নদী কিন্তু পুরোপুরি নিচে চলে যাচ্ছে, মানে পাতালে প্রবেশ করছে। এই মাঝখানের যে শিলাটি দেখছেন, এই শিলাটি কিন্তু হচ্ছে ভীমশিলা, বা এটাকে বলা হয় আপনার ভীমপুল। বলা হয় যখন পঞ্চপাণ্ডব স্বর্গারোহিণীর পথে আরোহণ করছিলেন, তখন এই সরস্বতী নদীতে নাকি দ্রৌপদী মাতা কিন্তু স্নান করেছিলেন। আর তারপর যখন এই সরস্বতী নদী তারা পার করতে যান, তারা কিন্তু পার করতে পারছিলেন না। তারপর ভীম একখানা পাথরকে, মানে বলা ভালো একটা শিলাকে, এই সরস্বতী নদীর ওপর একখানা ব্রিজের আকারে ফেলে দেন। আর সেই শিলাটি কিন্তু এখন ভীমশিলা নামে পরিচিত। আর সেই ভীমশিলার ওপর দিয়েই পঞ্চপাণ্ডব আরোহণ করে স্বর্গারোহিণীর উদ্দেশ্যে। আর এই ভীমশিলার পাশেই রয়েছে আপনার সরস্বতী মায়ের মন্দির, এটা নতুনভাবে তৈরি করা হয়েছে। চাইলে কিন্তু আপনারা এই মন্দিরও দর্শন করতে পারেন। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আর এখন আমরা প্রবেশ করছি সেই স্বর্গারোহিণীর পথের দিকে।
এই লেখা আছে আপনার স্বর্গারোহিণী মার্গ। এই স্বর্গারোহিণীর পথ ধরেই কিন্তু পঞ্চপাণ্ডব এগিয়ে গেছিল স্বর্গের পথে। আর এই দেখুন তাদের সমস্ত মূর্তিগুলি পরপর কিন্তু এখানে রয়েছে। এটাকে ভীম না নকুল, আচ্ছা হ্যাঁ নাদু, এটা হচ্ছে আপনার নকুল। আর ইনি হচ্ছেন অর্জুন। আর ইনি হচ্ছেন ভীম। আর সবার প্রথমে রয়েছেন যুধিষ্ঠির। এটার নাম কি? ধর্মের কুকুর না? আর এই হচ্ছে সেই ধর্মের কুকুর, মানে ধর্মের স্বর্মীয় যাকে বলা হয়। আর এই স্বর্গারোহিণীর পথে পঞ্চপাণ্ডব অবতরণ করলেও শেষ পর্যন্ত কিন্তু স্বর্গে পৌঁছেছিল যুধিষ্ঠির এবং তার সঙ্গে যে ধর্মের সারমেয়টি ছিল। আর এই সেই স্বর্গারোহিণীর পথ, যে পথ ধরে এখন আমরা চলেছি ওপরের দিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ত্রিপুরাবালা সুন্দরীর মন্দিরের সামনে। শোনা যায় বা স্থানীয় লোকেদের বিশ্বাস, এই ত্রিপুরাবালা সুন্দরী মায়ের কাছে যা চাওয়া হয় তিনি নাকি তাই নাকি দেন, মানে যা মানত করা যায় তাই নাকি পাওয়া যায়। আর শোনা যায় এই পথ ধরেই স্বর্গারোহিণীর পথে অবতরণের সময় দ্রৌপদী মাতার মহাপ্রয়াণ ঘটে। চলুন, সামনেই রয়েছে আপনার ভারত কি পেহেলি চায়ের দোকান। ঠিক ত্রিপুরাবালা সুন্দরী মন্দিরের যে সামনে যে তরুণটা রয়েছে সেই তরুণ দিয়ে ঢুকে গেছে ডান দিকে, একবার দেখাচ্ছি আপনাদেরকে। সেখান দিয়ে ঢুকেই কিন্তু এই ডান দিকে রয়েছে ভারত কি পেহেলি চায়ের দোকান। এই হচ্ছে আপনার ভারত কি পেহেলি চায়ের দোকান, মানে বলতে গেলে ভারতের প্রথম চায়ের দোকান এই মানা ভিলেজে। দেখুন উপরে দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। যথারীতি এই মুহূর্তে ভারত কি পেহেলি চায় কা দোকান, মানে ইন্ডিয়াস ফার্স্ট টি শপ। এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম হচ্ছে মুংফলি, মানে যে বাদাম, সেই বাদামের প্লেট নিচ্ছে 60 টাকা করে। আর এখানকার একটা লোকাল ডিশ রয়েছে আপনার হচ্ছে কি আলু আর পালংয়ের কি একটা ভাজা, সেটা নিচ্ছে 80 টাকা করে। আর আপনার অর্ডার করেছি হচ্ছে আলু পরাঠা। ভারতবর্ষের প্রথম চায়ের দোকান থেকে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি স্বর্গারোহিণীর পথ ধরে বসুধরা ফলসের দিকে। এই হচ্ছে আপনার সেই স্বর্গারোহিণীর পথ। রহস্যময়ী মানা গ্রাম থেকে এবারের গন্তব্য স্বর্গারোহিণীর পথ ধরে বসুধারা ওয়াটারফলস। মানা গ্রামকে রহস্যময়ী বলার কারণ এই গ্রামেই লুকিয়ে আছে কত শত রহস্য ও ইতিহাস। মনে করা হয় মহাভারতের সময় এই স্থানেই ছিল মুনিভদ্রের আশ্রম, আর তার নামানুসারেই এই গ্রামের নাম হয় মানা গ্রাম। আর এই মানা গ্রামেই রয়েছে ঐতিহ্যবাহী দুই পৌরাণিক গুহা, একটি বেশ গুফা ও অপরটি গণেশ গুফা। শেষ বেলায় আদৌ সেই গুফা দুটির দর্শন হবে কিনা সত্যিই জানি না, কারণ এই দুর্গম পার্বত্য পথ অতিক্রম করে যেতে আসতে কত সময় লাগতে পারে তা সত্যি অজানা। তাই চলুন চলার পথে বেশ গুফা ও গণেশ গুফা সম্পর্কে ছোট্ট একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই আসি বেশ গুফার কথায়। 4টি বেদ, 6টি শাস্ত্র এবং 18টি পুরাণের রচয়িতা ছিলেন মহর্ষি বেদব্যাস। মনে করা হয় প্রায় 5330 বছরের পুরনো এই গুহাতে বসেই ভগবান গণেশের সাহায্যে রচনা করেছিলেন তিনি হিন্দু মহাকাব্য মহাভারত। আর তার থেকেই এই গুফার নাম হয়ে যায় ব্যাস গুফা। আরও একটি পৌরাণিক তথ্য হয়তো আপনাদের সকলেরই অজানা। আদিগুরু শঙ্করাচার্য বারাণসী থেকে ঋষিকেশ হয়ে যখন উত্তরাখণ্ডের এই স্থানে আসেন, এই গুহাতেই তিনি প্রায় 4 বছর ছিলেন এবং এই গুহাতে বসেই তিনি রচনা করেছিলেন প্রায় 14টি মহামূল্যবান গ্রন্থ। ব্যাস গুফার পাশেই আছে গণেশ গুফা। শোনা যায় মহাভারত রচনার সময় বেদব্যাস মহাদেবের কাছ থেকে গণেশজিকে ডেকে নিয়ে আসেন এবং সেই সময় গণেশজি এই গুহাতেই ছিলেন, তাই পরবর্তীকালে এর নাম হয়ে যায় গণেশ গুফা বা গণেশ গুহা। আর এই মহাভারত রচনার সঙ্গেও সরস্বতী নদীর অন্তঃসলীলা হওয়ার এক নিবিড় যোগাযোগ আছে। পুরাণ মতে বেদব্যাস যখন এখানে গুহাতে বসে মহাভারত রচনা করছিলেন, সরস্বতীর প্রবল আওয়াজ তার কাব্য রচনায় বিঘ্ন ঘটাচ্ছিল। এই সময় গণেশ সরস্বতীকে অনুরোধ করে তার প্রবল আওয়াজ একটু
কমানোর জন্য। তবে সরস্বতী সেই অনুরোধ না মানায় গণেশের অভিশাপে সরস্বতী নদী পাতালে প্রবেশ করে, যার ফলে উৎসস্থলে এই সরস্বতী নদীর দেখা মিললেও ভূভারতে আর কোথাও দেখা মেলে না এই সরস্বতী নদীর। রাস্তা কিন্তু খুব চড়াই রাস্তা, আর রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো। এই রাস্তা ধরে যদি বসুধারা ফলসের দিকে যান তবে কিন্তু অবশ্যই একটু ভাবনা চিন্তা করে তবেই যাবেন। রাস্তা কিন্তু খুব একটা আহামরি নয়, পাহাড়ের রাস্তা যেমন হয় অ্যাকচুয়ালি সেরকমই রাস্তা, বাট রাস্তা কিন্তু বাঁধানো নয়। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু বসুধারা ফলস দুজন আসছিলেন, জিজ্ঞেস করলাম, তারা বললো 1.5 থেকে কিন্তু 2 ঘন্টা লাগবে। কতদূর এসেছি ঠিক বুঝতে পারছি না, তা কি বলবো, স্বর্গের পথ মশাই, বুঝতে তো হবে, একটু তো কসরত করতেই হবে, কারণ এই পথ ধরেই কিন্তু পঞ্চপাণ্ডব অবতরণ করেছিলেন স্বর্গের পথে। আর এই স্বর্গের পথ দুর্গম না হলে স্বর্গে পৌঁছাবো কী করে, তাই একটু কষ্ট করে এগোতে হচ্ছে। আর আপনারা যদি আসেন তাহলে কিন্তু একটু কষ্ট আপনাদেরও করতে হবে। बोतल ले रहे हो क्या? क्यों? बोतल है क्या अपने पास पानी की? हाँ नहीं नहीं नहीं, भर लेते पानी। ये क्या है, बहुत बुरा हुआ लगा हूँ। वहाँ कहाँ जाना है? ओए ये हुआ আয় খাই আপনি ইয়ে করে নিচ্ছি, সাইড দিয়ে ধরে ধরে আয়, কোনো চাপ নেই, কোনো আস্তে আস্তে ধরে ধরে আয়। হ্যাঁ ওই অবস্থা ধরে আয়, বাড়ি তুই ধরে আয়, স্লিপ খাবি না, ধরে আয়। এই দেখুন এই পথ আমরা পেরিয়ে এলাম। এই দেখুন এই হচ্ছে রাস্তা, এই রাস্তা আমরা পেরিয়ে এলাম। कैसी हो गई? এখান থেকে ভিড় দেখুন একবারে। যে জনপদ দেখা যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে আপনার মানা ভিলেজ। এখন আমরা দেখুন কত উপরে আছি, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বসুধারা ওয়াটার ফলস, সাদা ধোঁয়ার আকারে কুণ্ডলীর মতো পড়ছে। আর যেটা বলার, এখানে কিন্তু জিও বলুন, এয়ারটেল বলুন, বিএসএনএল বলুন, সব কানেকশনের টাওয়ারই কিন্তু পুরো ফুল আছে। বদ্রীনাথ বলুন, মানা ভিলেজে বলুন, পুরো একদম কম্প্যাক্ট, পুরো একদম টাওয়ার রয়েছে। স্বর্গারোহিণীর পথ মানে যে পথে স্বর্গে পৌঁছানো যায়। কি মনে করেন খুব সহজ? না, তা হয়তো একদমই নয়। কারণ যে পথে অবতরণ করলে স্বর্গে পৌঁছানো যায় এবং দেব দর্শন হয়, সে পথ তো বন্ধুর হবেই। প্রতি মুহূর্তে হতে হবে বাধার সম্মুখীন। স্বর্গারোহিণীর পথে প্রবেশের সময় আমার ডান হাতের দিকে যে মূর্তিগুলি দেখেছেন, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর এনারাই মানে ধর্মেশ্বর সহ পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী মাতা পূর্ণার্জনের আশায় এই পথেই অবতরণ করেছিলেন স্বর্গের উদ্দেশ্যে। পথের প্রতিকূল পরিস্থিতিতে ভীম, অর্জুন, নকুল ও সহদেব সহ দ্রৌপদী মাতার মহাপ্রয়াণ ঘটলেও শেষ পর্যন্ত স্বর্গে পৌঁছতে সক্ষম হয়েছিলেন সত্যবাদী যুধিষ্ঠির ও তার প্রিয় পোষ্যটি। অতএব এর সারমর্ম এটাই, কষ্ট না করলে কেষ্ট মিলবে কেমনে। এই স্বর্গারোহিণীর পথ ধরেই পৌঁছানো যায় বসুধারা ওয়াটারফলস ও শতপন তাল। তবে শোনা যায় এই শতপন তাল পৌঁছানোর আগে যে সহস্রধারা আছে সেখানেই পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব নকুলের মহাপ্রয়াণ ঘটে। এ পথ কিন্তু বড়ই কঠিন ও চড়াই উতরাই। হয়তো পুরাণের সঙ্গে হুবহু মিল না থাকলেও কিছুটা অন্তত মিল তো আছেই। এবড়ো খেবড়ো পাথরে ঢাকা রাস্তা দিয়ে কোনো মতে এগোনো গেলেও প্রতি মুহূর্তে কনকনে ঠান্ডা হাওয়ার দাপট ও শুকিয়ে যাওয়া হিমবাহ পার করে এগিয়ে যাওয়াটা সত্যি অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে আজ গন্তব্য শতপন তাল নয়, পৌঁছাতে হবে 8 কিলোমিটার দূরে অবস্থিত বসুধারা ওয়াটারফল।
কারণ সূর্য ক্রমশ মাঝ আকাশ থেকে পশ্চিম দিকে এগিয়ে চলেছে। তাই শতপন্তাল না হয় অন্য একদিনই হবে। আপাতত পৌঁছানো যাক বসুধারা ওয়াটারফলস। অবশেষে 8 কিলোমিটার ট্রেক করে এসে পৌঁছেছি বসুধারা ওয়াটারফলসে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বসুধারা ওয়াটারফলস। বলা হয় এই ওয়াটারফলস যে রয়েছে বসুধারা ওয়াটারফলস, এই ওয়াটারফলসের জল নাকি যদি কারুর গায়ে লাগে তবে সে পুণ্য করেছে, আর যদি কারুর গায়ে টাচ না করে তাহলে কিন্তু সে পাপী। আর এই কলিযুগে বুঝতেই পারছেন এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ আমরা কেউই মনে হয় না কোনো রকম পুণ্য করেছি বলে। মানা ভিলেজ থেকে মানে বলতে গেলে যেখানে আপনার প্রথম চায়ের দোকান, সেখান থেকে কিন্তু এইখানে মানে বসুধারা ওয়াটারফলসে আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো। মানে আমরা দাঁড়াতে দাঁড়াতে এসেছি। রাস্তা কিন্তু মারাত্মক চড়াই এবং খাড়াই। 8 কিলোমিটার রাস্তা পুরো ট্রেক করে আসতে হচ্ছে। রাস্তা বলতে কোনো কিছু কিন্তু অবশিষ্ট নেই, পুরোপুরি পাথুরের রাস্তা। যদি আসেন কিন্তু ভাবনা চিন্তা করে আসবেন। আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের পথ দেখিয়েছি কীরকম পথ। যদি মনে করেন যে এই 8 কিলোমিটার পথ আপনারা পায়ের জোর, মনের জোর বা শরীরের জোর দিয়ে আসতে পারবেন, তবেই কিন্তু উপরে আসবেন। আর আমি কিন্তু কখনোই রেকমেন্ড করছি না এখানে আসার জন্য, 100% নট রেকমেন্ডেড আমি বলবো। আর যেটা বলার, ফার্স্ট টাইম যারা আসছেন তাদের জন্য কিন্তু কখনোই কিন্তু এই ট্রেকটা নয়। মানে যে বসুধারা ওয়াটারফলস আপনারা আসছেন সেই ট্রেক কিন্তু কখনোই করবেন না। আপনারা ছোট ছোট ট্রেক যেগুলো আছে সেগুলো করে তবেই কিন্তু এখানে আসবেন। এই পাহাড়ি রাস্তায় চলার জন্য যে দুখানা জিনিস আপনার মেন দরকার, এক হচ্ছে লাঠি আর আরেক হচ্ছে আপনার জুতো, মানে ভালো জুতো, গ্রিপওয়ালা জুতো, মানে যাতে স্কিপ না করে। তো আমরা পৌঁছে গেছি বসুধারা ওয়াটারফলসের সামনে। এখন প্রায় 4টে বাজে। এবার আমরা নেমে যাব, দেখি দেখা যায় কিনা ব্যাস গুহা আর হচ্ছে গণেশ গুহা। চলুন একটু বসে নিই, তারপর আবারও রওনা দেব নিচের পথে। আমার মনে হয় না কেউ এত সুন্দরভাবে এই সরকারহীনির পথ আপনাদেরকে দেখিয়েছে। আপনারা তো ভিজুয়ালি দেখেই নিলেন কী দুর্গম পথ। যদি আসতে পারেন তবেই কিন্তু আসবেন, নাহলে কিন্তু একদম চেষ্টা করবেন না। আমার এই ভিডিওর মাধ্যমে দেখেই সন্তুষ্ট থাকুন। বসুধারা ওয়াটারফল থেকে নামতে নামতেই সরকারোহিনীর পথকে গভীরভাবে গ্রাস করেছিল অন্ধকার। একটাই কথা বলবো, যদি ভাবেন যাবেন তাহলে তাড়াতাড়ি গিয়ে দিনের আলোয় ফিরে আসাই ভালো, না হলে অন্ধকার ঘনালে এই পথের ভয়াল পরিস্থিতি আপনাকে হাড়ে হাড়ে টের পেতে হবে। তবে যাই হোক, সন্ধে হয়ে যাওয়ার কারণে সেদিন আর দেখা হয়ে ওঠেনি ব্যাস গুফা ও গণেশ গুফা, কারণ গন্তব্যে পৌঁছানোর আগেই তা বন্ধ হয়ে গেছিল। আর এই বসুধারা ওয়াটারফলস দেখতে গিয়েই ভেস্তে গেছিল আমাদের এবারের তুঙ্গনাথ যাত্রার পরিকল্পনা। এই মুহূর্তে বসে আছি আমি ভারতবর্ষের প্রথম চায়ের দোকানের সামনে। সকালবেলা একবার দেখিয়েছিলাম, আর এখন বসুধারা ফলস থেকে নামার সময় কিন্তু এখানে বসে একটু চা খাচ্ছি আর তার সঙ্গে জল নিয়ে দিলাম। মারাত্মক কিন্তু টাফ ট্রেক, ভুলেও কিন্তু করবেন না, এরা বলে রাখলাম 100% নট রেকমেন্ডেড। আর যদিও কোনো সময় যান তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে করে জলের বোতল আর কিছু হালকা খাবার, মানে বিস্কুট বা বাদাম টাইপের কিছু হালকা খাবার ক্যারি করবেন। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায় নতুন ভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের মতো টাটা, গুড বাই।